যদি মেকআপ আর্টিস্টের কথা বলা হয় তাহলে আমরা এখন বর্তমান জেনারেশনে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু মেকআপ আর্টিস্টরা কিন্তু খুব দ্রুত গতিতেই বেড়ে চলেছে। কিন্তু এই যে মেকআপ আর্টিস্টরা খুব দ্রুত গতিতে বেড়ে চলেছে, নানা মানুষ কিন্তু উনাদেরকে নিয়ে অনেক মন্তব্য করে থাকেন। নানা মানুষ কিন্তু এটাও ভেবে থাকেন যে উনাদের ফিউচার ফিউচার কি হতে পারে। আজকের এই অনুষ্ঠান পর্বে আমরা এই সব বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, আর সঙ্গে থাকবে কিছু বিউটি টিপস। নমস্কার, আমি বেবিশীল। বাতায়ন ডিজিটালের এই অনুষ্ঠান পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই অনুষ্ঠান পর্বে যিনি আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন আমাদের সাথে, আমার মনে হয় না ওনাকে আর আলাদাভাবে আমাকে পরিচয় করিয়ে দিতে হবে, কারণ তিনি অনেকেরই চেনা জানা একজন মানুষ, অনেকেরই সুপরিচিত একজন মানুষ। তো তা সত্ত্বেও আমরা ওনার কাছ থেকে আজ জেনে নেব ওনার পরিচয়। নমস্কার, আমি পূজা দাস। আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান। বিগত 2019 থেকে আজকে অবধি এই প্রফেশনে জড়িত আছি। বাতায়ন ডিজিটালের সদস্য সবাইকে আমি জানাই নমস্কার। তো আমরা জানতে পারলাম তিনি পূজা দাস, ওনাকে আমি দিদি বলেই সম্বোধন করছি। তো তিনি বললেন যে তিনি এতত অঞ্চলের অর্থাৎ কালাইনের একজন সুপরিচিত মেকআপ আর্টিস্ট বা বিউটিশিয়ান। তো আজকে আমরা ওনাকে সঙ্গে পেয়ে সত্যি খুব আনন্দিত, কারণ আমরা ওনার কাছ থেকে আজকে অনেক কিছু জানতে পারবো। অনেক বিউটি টিপস আছে যা উনি আমাদেরকে আজ দেবেন। তো প্রথমেই আমরা বলেছিলাম যে আজকের এই অনুষ্ঠানটি, আমাদের পুরো সম্পূর্ণ অনুষ্ঠানটাই থাকবে স্পেশালি ফর ওমেন্স। তো আমরা সেই হিসাবে আর দেরি না করে আমরা বার্তালাপের দিকে এখন এগোচ্ছি। দিদি, আপনি আগেই বললেন যে আপনি বাই প্রফেশন একজন মেকআপ আর্টিস্ট বা বিউটিশিয়ান। তো আপনি আজকে বর্তমানে যে জায়গার মধ্যে আছেন, সেই জায়গায় পৌঁছাতে আমরা জানি যে কোনো কিছু করতে অনেকটা সময় লাগে বা অনেক কঠোর পরিশ্রমের দরকার। আপনি এখন বর্তমানে যে জায়গার মধ্যে আছেন, সেই জায়গায় আপনি কিভাবে পৌঁছালেন, বা এর মধ্যে নিশ্চয়ই একটা অনেক বড় যাত্রা আছে। এই যাত্রাটা আপনার কবে, কিভাবে, কোথা থেকে শুরু হলো, সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। তো আমি প্রথমে বলতে চাই যে এই যাত্রাটা অনেক কঠিন ছিল। তো ফার্স্ট আমি যখন শিলচরে গিয়েছিলাম, তো ওইখানে আমার একজন স্যার আমির কুমার দাস, তো ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়। তো উনি আমাকে গাইড করেছিলেন 6 মান্থ। তো ওইখান থেকে বের হওয়ার পর সার্টিফিকেট নিয়ে ওইখান থেকে আমি বের হওয়ার পর তারপর একটা কালাইন ইনস্টিটিউট আছে, আইআইএসটি, ওইখানেও আমি 2 মাস ক্লাস করেছিলাম। তারপর আরও অনেক অনেক ক্লাস আমি জয়েন করেছি, 12 ডেজের ক্লাস, মাস্টার ক্লাস, প্রফেশনাল ক্লাসগুলো সব কিছু জয়েন করেছি। তারপর আমি শিলচরে আরও কয়েকটা ক্লাস জয়েন করেছি, গুয়াহাটিতেও জয়েন করেছি। আর ইদানিং কয়েকদিন আগে আবার গুয়াহাটিতে আমি গিয়ে ক্লাস জয়েন করেছি। তো অনেক ক্লাস জয়েন করার পরও এখনো মনে হয় যে আরও ক্লাস করব, অনেক নতুন নতুন জিনিস শিকার, নতুন নতুন বের হয়, তো শিকার অনেক মন করে। তো অনেক কঠোর পরিশ্রম করে এই জায়গায় আছি। তো ভালো লাগে, মানে ক্লাসগুলো নতুন নতুন যেগুলো জিনিস আসে সব ক্লাস জয়েন করতে, বা আমার স্টুডেন্টগুলো সবাইকে শেখাতে, ওরাও এক্সাইটেড থাকে নতুন নতুন জিনিস শিখতে। তো আমারও খুব ভালো লাগে। দিদি, যেহেতু আপনি বলেছেন যে আপনি এখন বর্তমানে শেখাচ্ছেন বা ক্লাস করাচ্ছেন, তো আমরা জানতে চাই যে আপনার এই ক্লাস করানোটা বা শেখানোটা আপনি কবে থেকে স্টার্ট করেছিলেন, বা কি কি আপনি এখন বর্তমানে শেখাচ্ছেন আপনার স্টুডেন্টদের। আমি বিগত 1 বছর থেকে ক্লাস করাচ্ছি। অ্যান্ড আমার এখানে বিউটিশিয়ানের কোর্স প্লাস প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কোর্স দুটোটা শেখানো হয়, প্লাস নেল এক্সটেনশনের কাজও শেখানো হয়। আমি কয়েকদিন আগে নেল এক্সটেনশনের কাজও শিখিয়েছি। তো এইগুলো ক্লাস আমি করাই। তো আপনি যে স্টুডেন্টদেরকে এখন শেখাচ্ছেন, ওরা কি এই এলাকারই না অন্যান্য এলাকা থেকেও আসে? হ্যাঁ, এই এলাকার বললেও চলে। তারপর জালালপুর, রাজপুর, সাদিরকাল, তারপর ভৈরবপুর, ভাটগ্রাম, অনেক জায়গা থেকেও ওরা আসছে। তো আমরা আগেই বলেছি যে বর্তমান দিনে কিন্তু মেকআপ আর্টিস্টরা কিন্তু ঘরে ঘরে কিন্তু খুব দ্রুত গতিতে বেড়েই চলেছে। তো আগে বিগত দিনের যে রেশিও ছিল স্টুডেন্টদের, যেহেতু আপনিও কিন্তু এখন স্টুডেন্টকে শেখাচ্ছেন, ট্রেন করছেন আপনি,
তো আগের দিনের যে রেশিওটা ছিল আর এখনকার দিনে দেখা যাচ্ছে যে আগের দিনের তুলনায় কিন্তু এখন আরো বেশি বাড়ছে। ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট, ঘরে ঘরে মানুষরা কিন্তু এই পার্লারের কাজটা কিন্তু শিখছে। তো এই ব্যাপারে আপনার কি মনে হয় যে এটা কি কতটুকু সত্যি? হ্যাঁ, একদম সত্যি কথা। আমি যখন 2019-এ ক্লাস জয়েন করেছিলাম, তো আমাদের এই এলাকায় দুজন হ্যাঁ, খুব দুজনের, কমই ছিল হ্যাঁ, তখন। দুটো পার্লার বা তিনটে পার্লার হ্যাঁ। এরকম ছিল, সামনে দুটো আর এখানে একটা ছিল। তো যাই হোক, আমি নাম মেনশন করছি না। তো হ্যাঁ, দুটো বা তিনটে পার্লার ছিল, মেকআপ আর্টিস্ট আমাদের এখানে ছিলই না। আমি যখন 2019-এ শিলচর গিয়ে ক্লাস করেছিলাম, তখন এখানে শুধু আমি মাত্র একজন মেকআপ আর্টিস্ট ছিলাম বা বিউটিশিয়ান ছিলাম। এই অঞ্চলে? হ্যাঁ, এই অঞ্চলে। তো তারপর দিন দিন বাড়তে শুরু হলো। এখন দেখি আপনারই স্টুডেন্ট নাকি? না, আমার আপনি ট্রেন স্টুডেন্ট করেছেন না অন্য জায়গা থেকে? অন্য জায়গা ও থেকেও আচ্ছা, ওরা ঠিক আছে। শিখে এসেছে। তো দিন দিন আমিও দেখছি যে এখন ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট। তো আমার এখানেও প্রথমে দু একজন ছিল, এখন আমি ধীরে ধীরে আমি নিজেও ফিল করছি যে ধীরে ধীরে তিনজন চারজন, এখন আমার এখানেও এখানে 5 জনের মতন স্টুডেন্ট ধরো মেকআপ আর্টিস্টের কোর্স শিখছে। করছে। হ্যাঁ, দিদি, যেহেতু আপনি বললেন আগে আপনি এখন বর্তমানে ট্রেন করছেন, তো আমরা জানতে চাই যে আপনার একাডেমির নাম কি, বা আপনার একাডেমিটা কি রেজিস্টার্ড, বা কোন হ্যাঁ। জায়গায় অবস্থিত? আপনার ফুল অ্যাড্রেসটা আপনি আমাদের দর্শকদের দিয়ে দিন। তো আমার একাডেমির নাম হলো দি পারফেক্ট মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি সেলেন। আর আমার একাডেমিটা বর্তমান কালাইন সৎসঙ্গ মন্দিরের এখানে আছে। আর আমি 2024-এ রেজিস্টার্ড করেছিলাম। এখনো আমার মানে রেজিস্ট্রেশন কার্ড আছে। মানে এখন আপনি বর্তমানে 5 জনকে ট্রেন করছেন। হ্যাঁ, তো আমি আগে যা বললাম যে আগে বলেছিলাম যে দ্রুত গতিতে কিন্তু মেকআপ আর্টিস্টদের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। তো এদের ফিউচার কি হতে পারে বলে আপনি মনে করেন? আমার মতামত হবে যে যারা যারা মেকআপ শিখছে, তো অনেকে আছে 15 ডেজের কোর্স করছে, অনেকে আছে 1 মাসের কোর্স করছে, 2 মাসের কোর্স করছে। তো আমার মতামত হলো যে 15 ডেজ শিখে কোনো লাভ হয় না। হ্যাঁ, কারণ আমি এখনো শিখছি। এটা অনেকটা কোর্সের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, অনেকের ঠিক আছে নলেজের উপরে ডিপেন্ড করে। অনেকে দেখবে যে কাজ 15 ডেজ শিখে নিয়েছে কিন্তু কাজ পাচ্ছে না। অনেক মেকআপ আর্টিস্ট আছে। তো আমি তো ওদেরকে বলবো যে সেমিনার ওয়ার্কশপ এগুলো জয়েন করার জন্য। নতুন নতুন বহুত বিউটি প্রোডাক্ট আসে, তো এগুলা শেখার জন্য 15 ডেজে কিছু হয় না। আমিও নিজে 15 ডেজ বা 12 ডেজের কাজ করেছি, কিন্তু এর আগে আমি 1 মান্থের কাজ, তারপর 6 মান্থের কাজ এরকম ক্লাস করে এসেছি। নতুন নতুন আসে, আপডেট হতে থাকে জিনিসের। মানে আপনি বলতে চাইছেন যে মেকআপ আর্টিস্টের কাজ করেও কিন্তু ফিউচার আর্নিং সোর্সটা কিন্তু ভালোই হতে পারে হ্যাঁ, যদি এক্সপিরিয়েন্স হ্যাঁ, থাকে। এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে, কাজ যদি ভালো থাকে, অনেক ইনকাম আছে এই প্রফেশনালে। তো আমরা এখন আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করব, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি বিস্তারিতভাবে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। একজন মেকআপ আর্টিস্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে আপনি মনে করেন? নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, এটা একটা একটা মেকআপ চ্যালেঞ্জ। এটা একটা চ্যালেঞ্জ কিন্তু। হ্যাঁ, এটা একটা একদম চ্যালেঞ্জ। আমরা অনেক ঘরে ঘরে গিয়েও মেকআপ করি। আম, তো এখানে অনেকের স্কিন নিয়েই থাকে প্রবলেম। ধরো ফেয়ার স্কিন, ডার্ক স্কিন, এটাও আমাদের জন্য চ্যালেঞ্জ থাকে। তো অনেকের একটা মন্তব্য থাকে যে আম, ও তো একটু কালো, তো ওকে যদি সাদা বানিয়ে দে, ময়দা যদি বেশি মাখিয়ে দে। তো এটা আমাদের একটা চ্যালেঞ্জ থাকে যে ওর স্কিন টোন অনুযায়ী আমরা ওইভাবে মেকআপ করবো, বা ক্লায়েন্ট নিজেও বলে যে আমি আমার স্কিনের যে টোনটা আছে ওই টোনটা আমার রাখবে, আমাকে বেশি ফর্সা ওটাকে করবে মেনটেন না। করতে হবে। হ্যাঁ, তো আমি ওই হিসাবে মেকআপ করি। তো অনেকে বলে যে ওইটা তো একদম কালো, তুমি একটু ফর্সা করতে পারতে। তো যে ক্লায়েন্ট যেটা চায় ওকে ওইভাবে দিতে হয়। আমি আমার নিজের মতো মেকআপ করি না। অনেকে কি করে ক্লায়েন্টের কথা শুনে না। তো আমি প্রথমে ক্লায়েন্টের থেকে সবকিছু জেনে নিই যে তোমার কিরকম মেকআপ লাগে, বা কিভাবে মেকআপ করলে তোমার ভালো লাগবে। তো ওর কাছ থেকে প্রথম জানি, তারপর ওর মেকআপ করে দিই।
তো এটা এক ধরনের চ্যালেঞ্জ আমি ভাবি। অনেক মেকআপ আর্টিস্টরা ফাউন্ডেশন বা যে পাউডার গুলো আছে বা প্রোডাক্ট গুলো আছে ওইগুলো চুজ করতে ভুল করে ফেলে। তখন কি হয়, ওর স্কিন ডার্ক থেকে একটু বেশি ফেয়ার হয়ে যায়, বা বেশি ফেয়ার থেকে একটু ডার্ক হয়ে যায়, একটু স্কিনে তখন একটু প্রবলেম আসে। ওইটাই একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। তো অনেক সময় দেখা যায় যে আপনি একটা লুক ক্রিয়েট করলেন, একজন ক্লায়েন্টের একটা লুক ক্রিয়েট করার পর ক্লায়েন্টের মনের মতো করেই আপনি ক্রিয়েট করলেন, ক্লায়েন্ট যেভাবে বললো সেভাবেই আপনি ক্রিয়েট করলেন, কিন্তু লুকটা ক্রিয়েট করার পর সম্পূর্ণটা শেষ হওয়ার পর যখন দেখবেন যে একজন ক্লায়েন্ট আপনাকে বলছে যে এটা হয়নি, এরকম হয়নি, আমার মনের মতো হয়নি, তখন আপনি কি করবেন তখন? আমার তো খুবই রাগ উঠে এক নম্বর। কারণ স্টার্ট মানে একটা স্টার্টিং থেকে লাস্ট অবধি এসে আসার পর যখন, আর আমরা মেকআপের সময় আমি ওকে মানে 100 বার মানে ওর হাতে আয়না দিয়ে বলবো যে তুমি দেখো তোমার মন মতো হচ্ছে কিনা না। লাস্ট যদি এই কথাটা বলে যে না আমার ভালো লাগেনি, সত্যি অনেক খারাপ লাগে। তবুও আমি চেষ্টা করি যে ওর মনের মতো মেকআপ করে দেওয়ার। ওর কাছ থেকেও আমি সাজেশন নেই যে ও তুমি। কিভাবে চায়, হ্যাঁ, কিরকম লুক চায়। হ্যাঁ। আর অনেকে আছে যেমন ধরো স্কিন ডার্ক কিন্তু চাচ্ছে যে ওর লিপস্টিক একটু ডার্ক হবে, তখন আমরা সাজেস্ট করি যে তুমি একটু লাইট লিপস্টিক রাখার চেষ্টা করো, তখন তোমাকে ভালো লাগবে। বা ওর ফরহেড একটু বড়, তো ওকে আমরা সাজেস্ট করি ওইভাবে হেয়ার স্টাইলটা রাখো। অনেকে আছে হেয়ার স্টাইল ওর মতোও চায়, তো তখন ওদের মেকআপে গন্ডগোলটা লাগে। তখন ওরা ভাবে যে আমাকে সুন্দর লাগছে না, বা আই মেকআপ আমি যেটা সাজেস্ট করি ওরা নিতে চায় না। ওরা ভাবে যে না, তো ও তো একদম এটা ভালো লাগবে না। হ্যাঁ একদম সিম্পল আই মেকআপ দিয়ে দিচ্ছে। বা ওরা চাইবে যে ওর যে ড্রেসের কালার ওই কালারই আই মেকআপ, যদি ওর পিঙ্ক কালার ড্রেস থাকে ওরা চায় যে আমার পিঙ্ক কালারই আই মেকআপ দেও। তো আমি ভাবি যে একটু মেকআপ আর্টিস্টের উপর ডিপেন্ডেন্ট থাকলে ভালো হয়, যে না তুমি তোমার মতো করে দাও। আমি সাজেশন দিতে পারি কিন্তু ওর উপরে সবকিছু যে ঠিক আছে করে দাও। ওইটাই, আর কিছু না। আর প্রত্যেকটা ক্লায়েন্টের লুক ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি কোন ধরনের কসমেটিক প্রোডাক্ট ইউজ করেন বা কোনটা আপনি বেশি পছন্দ করেন? আমি প্রফেশনাল প্রোডাক্ট বেশিরভাগ ইউজ করি। যেমন ধরো ম্যাক, হুডা বিউটি, পিএসি, লো বাজেটেও আছে কম বাজেটেও আছে। তো আমি সবসময় প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করি। আচ্ছা, ব্রাইডাল মেকআপ করার পর দেখা যায় যে আহ, অনেকের কিন্তু স্কিনে অনেক প্রবলেম দেখা দেয়, হ্যাঁ, অনেকের কিন্তু স্কিনে এটা ব্রাইডাল মেকআপটা স্যুট করে না, বা করার পর অনেকের স্কিনে প্রবলেম দেখা দেয়, প্রবলেম ক্রিয়েট হয়, কারো পিম্পল হয়ে যায়, কারো তো মুখের মধ্যে টেন পড়ে যায়, আরো অনেক সমস্যা দেখা দেয়। তো এই ব্যাপারে আপনি কি সাজেস্ট করেন? তো এই ব্যাপারে আমি সাজেস্ট করব যে প্রথমে সবসময় ওদের স্কিন কেয়ারটা মেনটেন করা ভালো। আমরা সবসময় স্কিন কেয়ার মেনটেন করতে হয় আমাদের। আর কিন্তু সময় হয় না। হ্যাঁ, এটা তো একদম সত্যি কথা, সময় হয় না। উম, তো ফার্স্ট অফ অল স্কিন কেয়ার মাস্ট। তারপর হলো মেকআপ করার পর সব সময় আমরা ওদেরকে বলে থাকি যে তুমি একটু ফ্যানের নিচে বা এসির নিচে বা কুলারের নিচে থাকার চেষ্টা করবে। তুমি ডাইরেক্ট রোদে গিয়ে বা একটু হট জায়গাতে বসবে না। যে জায়গায় বসলে তোমার ঘাম আসবে বা সোয়েট আসবে। তো তো ওরা কি করে, রিসেন্ট একটা হয়েছে ওরকম। তো ওরা মানে অনেক গরম ছিল, তো গরমের মধ্যে ওকে বসানো হয়েছে। তো ওর এমনিতেই সোয়েট আসে, গরম দিন সোয়েট আসেই। তো বেশি প্রবলেম এই গরমকালেই হয়। এটা ন্যাচারালি হ্যাঁ, আসবেই। হ্যাঁ, ঠান্ডার দিন এটা হয় না, কিন্তু গরম দিনে এটা বেশি হয়। সোয়েট ন্যাচারাল জিনিস, এটা আসবেই। আমরা যতই চেষ্টা করি না কেন, চেষ্টা করি কন্ট্রোল করার, কিন্তু এটা কন্ট্রোল করা যায় না। আমরা 10%, 20%, 50% চেষ্টা করি কন্ট্রোল করার জন্য, কিন্তু এরপরে তোমার উপরে, তুমি এই মেকআপটা কিভাবে রাখবে। একটা ফ্যানের নিচে থাকতে হবে। দেখো মেকআপ এমন একটা জিনিস যেটা আমি করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে তোমার তোমার উপর সব দায়িত্ব, তুমি এটাকে কিভাবে মেনটেন করবে।
আহ, আমি মেকআপ করে দেওয়ার পর তুমি ফ্যানের নিচে থাকবে, বেশি প্যানিক হলেও হবে না। বেশি প্যানিক হলেও কি হয়, ঘাম বেরিয়ে আসে। তো ওইটাই আমরা সাজেস্ট করি কিভাবে থাকতে লাগে একটা মেকআপ করার পর। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা জানতে চাই যে অতিরিক্ত মেকআপ করা কি স্কিনের জন্য ভালো না খারাপ? অনেক সময় দেখা যায় যে অনেক মানুষরা কিন্তু ভিডিও শুট, অনেকগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য ভিডিও শুট করে থাকে, বা রেগুলার কিন্তু মেকআপ করে, তো সেটা আমাদের স্কিনের জন্য ভালো না খারাপ? তুমি আগে এই কোয়েশ্চনটা করেছিলে যে পিম্পলস, হ্যাঁ, তো বেশি কেমিক্যাল ইউজ করলে পিম্পলস এর দেখা দেয়। কারণ প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেও কিন্তু কেমিক্যালস কিন্তু রয়েছে। কেমিক্যাল থাকে। তো সবসময় মেকআপ করলে পিম্পলস আসে। আর অনেকের সেনসিটিভ স্কিন থাকে, তো এই সেনসিটিভ স্কিনের মধ্যে পিম্পলস আসেই। তো ওইটাই দেখতে লাগে যে সবসময় মেকআপ করাটা ঠিক না। আমি সবসময় মেকআপ করে থাকি না। আমার এখানে যত মানুষ আসে সবাই বলে যে তুমি একদম সিম্পল থাকো। তো আমি মেকআপ মানুষকে সাজিয়ে দিতে আমার খুব ভালো লাগে, কিন্তু নিজে সাজতে একদম ভালো লাগে না। টুকটাক আমি মেকআপ করি, কিন্তু বেশি মেকআপ করলে সেম আমারও প্রবলেম হয় পিম্পলসের, আর কিছু না। তো বেশি সব প্রোডাক্টেই কেমিক্যাল থাকে। যত ন্যাচারালি প্রোডাক্ট ইউজ করবে তত ভালো। মানে ঘরে যদি আহ, তুমি গিয়ে যদি ক্লিন আপ নিজের হাতে মানে নিজেও করো, তবে ভালো। পিম্পলস আসার সম্ভাবনা খুব কম থাকে। আচ্ছা, এখন আমরা আসি একটু হেয়ারের ক্ষেত্রে। হুম। এখন কিন্তু মাস্ট এটা হয়ে গেছে যে সবসময় মানুষ কিন্তু হেয়ার স্ট্রেটনিং, হ্যাঁ। হেয়ার স্পা অনেক কিছু করে থাকে, তো এতে দেখা যায় যে কিছুদিন তো চুলগুলো অনেক সুন্দরই থাকে, হুম। কিন্তু পরে আস্তে আস্তে দেখা যায় যে হেয়ারের মধ্যে অনেক ড্যামেজ, অনেক নানান ধরনের প্রবলেম দেখা দেয়। তো এটা কি এই স্ট্রেটনিং বা স্পা করানোর জন্য হয়, না অন্য কোনো রিজন আছে? অন্য রিজনও আছে। আর স্ট্রেটনিং স্মুথনিং আমি বলবো যে ঠিক আছে, করাও, ভালো জিনিস, সুন্দর লাগে, দেখার একটা সুন্দর হ্যাঁ, আছে, কিন্তু মেনটেন করতে এটা হবে। কিন্তু সবাই করছে এখন, হ্যাঁ, ঘরে ঘরে দেখা হ্যাঁ, যাচ্ছে, ঘরে ঘরে আমি প্রত্যেকটি মেয়ে নিজেও কিন্তু করেছি। চলছে। হ্যাঁ, আমি নিজেও করেছি, হয়ে গেছে। আমি লাস্ট কালী পুজোর আগে করেছিলাম। কিন্তু মানুষ যেমন বলে যে অনেক হেয়ার ফল হয় বা ড্যামেজ হয়ে যায় চুল, এরকম কিছু না। প্রায় মানুষ কিন্তু বলে এটা হ্যাঁ, কিন্তু একদম হ্যাঁ, হ্যাঁ, সমস্যা, খুব বড় হ্যাঁ, একটা সমস্যা অনেক হয়ে গেছে, অনেক। প্রত্যেকটা মেয়েরই কিন্তু দেখা যাচ্ছে হেয়ার ফল হচ্ছে। হ্যাঁ, তা আমার এখানে যতজনই এসেছে, তো আমি ওদেরকে একটাই সাজেস্ট করি, প্রথমে ওইটাই আমার সাজেশন থাকে ওদের জন্য, যে তুমি ঠিক আছে করবে, কিন্তু প্রথমে আমাকে কথা দিতে হবে যে তুমি মেনটেন করবে। যদি তুমি মেনটেন করো আমি তোমাকে করিয়ে দেব, কিন্তু যদি তুমি মেনটেন করতে পারো না তাহলে আমি পারবো না করতে। কারণ তুমি নেক্সট অন্যজনকেও বলবে যে আমি ওখানে করিয়েছি, আর উনি দেখো আমার চুল করিয়ে দিয়েছেন, কিন্তু আমার এখন অনেক এখন হেয়ার কিন্তু ফল। চুলটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, হেয়ার ফল হচ্ছে। তো আমি সবাইকে এটাই সাজেস্ট করি, তুমি যদি আমাকে কথা দাও তুমি মেনটেন করবে, তবে আমি তোমাকে করিয়ে দেব, না হলে আমি করব না। তুমি, আমি যে শ্যাম্পু বলবো, আমি যে সিরাম বলবো, আমি যে মাস্ক বলবো, সেটা যদি তুমি সবসময় ব্যবহার করো, তুমি যদি অন্য কোনো প্রোডাক্ট তুমি যদি ইউজ করো, আমি নাম নিচ্ছি না, অন্য প্রোডাক্ট যদি ইউজ করো, তাহলে চুল, ক্ষতিকারক, হ্যাঁ, এটা ক্ষতি হ্যাঁ, করবে। এটার মধ্যে সালফেট থাকবে, প্যারাবিন থাকবে, তখন চুলটা নষ্ট হয়ে যাবে, তখন ওই স্পিটেন্স আসবে, ড্যামেজ হয়ে যাবে, রাফ দেখতে। স্ট্রেটনিং স্মুথনিং করার পর আমাদের চুল বা ন্যানোপ্লাস্টি, বুটক্স এগুলো করার পর আমাদের চুল কি হয়, চুলে শাইন চলে আসে। তো ওই শাইনটা, যে শ্যাম্পুটা আমি সাজেস্ট করব, ওই শ্যাম্পু বা মাস্কে ওই শাইনটা চুলে রাখবে, প্লাস চুলগুলোকে স্ট্রেট করে রাখবে। কিন্তু তুমি যদি অন্য শ্যাম্পু, মাস্ক, এগুলো সিরাম এগুলো যদি ব্যবহার করো, তখন কি হয়, চুলগুলো ড্যামেজ হয়ে যায়। তখন 1 বছর যায় না, 6 মাসও যায় না। আমার তো ধরো 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমার চুল এখনো স্ট্রেট আছে, বা আমার চুলে এখনো শাইন হ্যাঁ, দেখতে আছে। পাচ্ছি অনেক সুন্দরই হ্যাঁ, আছে। রাফও হয়নি। আমি যদি মেনটেন করি, স্পা মান্থলি যদি আমি স্পা করি, ওই স্ট্রেটনিং বা স্মুথনিং যদি মানে যারা করে, ওদের জন্য আমি সাজেশন করি মান্থলি স্পা করতে হবে। যদি মানে মান্থলি, প্রত্যেক মাসেই করতে হবে? হ্যাঁ, চুলের জন্য ওই স্ট্রেটনিং চুলের জন্য অনেক ভালো। নর্মালি ভার্জিন হেয়ারের জন্য স্পা খুবই ভালো।
আর স্ট্রেটনিং স্মুথনিং এর জন্য ওই স্পাটা অনেক ভালো। এটা না করলে আমাদের চুল কি হয়ে যায়, ড্যামেজ হয়ে ড্যামেজ যায়। হয়ে যায়। হ্যাঁ, বাইরের পলিউশন, তারপর সূর্যের যে আলোগুলো পড়ে তখন চুলগুলো নষ্ট হয়ে যায়। আর স্ট্রেটনিং স্মুথনিং খারাপ না, কিন্তু মেনটেন যারা, করতে হয়। হ্যাঁ মেনটেন করতে হয়, প্লাস হলো যারা বছরে একবার স্ট্রেটনিং স্মুথনিং করে তখন ওদের জন্য আমি বলবো যে একটু মাঝখানে গ্যাপ দিলে আরো ভালো হয়। ঠিক আছে, এখন আমরা কিছু টিপস জেনে নেব আপনার কাছ থেকে। এখন যেহেতু গরমকাল চলছে, হ্যাঁ। অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে মুখের মধ্যে পিম্পলস, অয়েলি স্কিন, ট্যান পড়ে গেছে, কালো হয়ে গেছে। তো এই সমস্ত কিছু থেকে বাঁচার বা এই সমস্ত কিছু রোধ করার কিছু টিপস যদি আপনি আমাদের দেন, আমাদের দর্শকরা কিন্তু অনেক উপকৃত হবে। তো অনেকে কি করে ময়শ্চারাইজার স্কিপ করে দেয়। হ্যাঁ, আমাদের গরম দিনে আমরা কি করি, ময়শ্চারাইজার লাগাই না। হ্যাঁ, হ্যাঁ, অনেক ভাবে অনেক যে ময়শ্চারাইজার লাগালে কি হবে, আমার মুখ থেকে আরো অয়েল বের হবে। আরো অয়েলি হয়ে যায় স্কিনটা। হ্যাঁ, তো আমরা ময়শ্চারাইজার যখনই যে কোনো একটা দোকান, আমরা ময়শ্চারাইজার শেষ হওয়ার পর যে কোনো দোকান থেকে গিয়ে আমরা যে কোনো একটা ময়শ্চারাইজার নিয়ে আসি, বা দোকানদারকে বলি যে আমাকে একটা ভালো ময়শ্চারাইজার দিন। তো ও একবারও এটা জানতে চায় না যে আমি এই সিজনে কোন ময়শ্চারাইজারটা দিলে ভালো হবে, সামার সিজনে কোন ময়শ্চারাইজারটা দিলে ভালো হবে, বা উইন্টার সিজনে কোন ময়শ্চারাইজারটা দিলে ভালো হবে, ওইটা আমরা না জেনে গিয়ে নিয়ে আসি। তখন কি হয়, আমরা দু তিন দিন ময়শ্চারাইজার লাগাই, লাগানোর পর ওই ঘামগুলো দেখে আমরা কি করি, ময়শ্চারাইজারটা আমরা সাইড করে রেখে দিই, আর আমরা লাগাই না, আর ইউজ করি লাগাই না। না। তো ওই অয়েলের জন্য ফেসে এত অয়েল দেখি, ঘাম দেখি, সোয়েট দেখি, তো আমরা কি করি, ময়শ্চারাইজারটা সরিয়ে রেখে দিই, ভাবি যে না শীতকাল আসুক তারপর তারপরে লাগাবো। ইউজ করবো। হ্যাঁ। তো ময়শ্চারাইজার ওইটাই, যে আমরা সামার সিজনে যখন ময়শ্চারাইজার চুজ করি তখন অয়েল কন্ট্রোল ময়শ্চারাইজার বা জেল বেস ময়শ্চারাইজার এগুলো দেখে নেওয়াটা ভালো সামার সিজনের লগে। তখন কি হয়, আমাদের অয়েলটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করে। আর উইন্টার সিজনে আমি বলবো যে একটু ক্রিমগুলো নিলে ভালো হয়, যে ক্রিমগুলো লাগালে আমাদের ফেসে একটু অয়েল আসে। তো সামনেই কিন্তু এখন আমাদের দুর্গাপূজা আসছে। আমরা প্রত্যেকেই কিন্তু এই দুর্গাপূজার জন্য খুব এক্সাইটেড থাকি, প্রত্যেকটা মানুষ কিন্তু খুব এক্সাইটেড থাকি, ছেলেরা যেমন মেয়েরাও তেমন। ছেলেরা দেখা যায় যে এখন থেকে জিম যাওয়া স্টার্ট করে দিয়েছে, ছেলেরা কিন্তু জিম যাচ্ছে। তো আমরা মেয়েরাও কেন পিছনে থাকবো? আমরা মেয়েরাও তো সাজতে হবে, নিজের স্কিনকে কিন্তু ভালো করে মেনটেন করতে হবে। যেহেতু দুর্গাপূজা আসছে, হেয়ারকে সুন্দর করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কিছু টিপস দেন আমাদের, যে কিভাবে আমরা নিজের স্কিনকে মেনটেন করব, কিভাবে স্কিনকে সুস্থ রাখবো। কারণ দুর্গাপূজার সময় যদি স্কিনের মধ্যে পিম্পল এসে যায়, ট্যান পড়ে যায়, তাহলে তো হবে না, পুরো পুজোর আনন্দটাই আমাদের কিন্তু বরবাদ। মাটি হয়ে যাবে। কারণ আমাদের কিন্তু পুজো মানেই কিন্তু আমাদের আসল রিজনই হলো কিন্তু নিজেকে কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা, সুন্দরভাবে এক্সপোজ করা। তো সেটাই আপনি কিছু টিপস দেন এখন আমাদের দর্শককে, আমাকেও। তো ফার্স্ট অফ অল আমি বলবো যে আম, ওইটাই, প্রথমে ঘরে যে স্কিন রুটিন মেনটেন করা, স্কিন কেয়ার করা, আমরা যেটা ঘরে করে থাকি। তো তারপর হলো পার্লারে ভিজিট তুমি করো বা না করো, আমি তো বলবো করো, কারণ ঘরে যে প্রসেস গুলো করবে। না, এখানে আরেকটা কথা আছে। আপনি অনেক সময় দেখবেন যে আমাদের এত অঞ্চলে কিন্তু সবাই কিন্তু এরকম এত পার্লারে আসতে পছন্দ করে না। অনেক মানুষ আছে যারা গ্রামাঞ্চলের আছে, তারা কিন্তু এরকম পার্লারে রীতিমতো সচরাচর কিন্তু আসে না। আসছে না। তারা মনে করে কি আমরা ঘরেই কিছু একটা করব, বা ঘরেই নিজের স্কিনকে কিন্তু সুন্দর রাখবো, সুস্থ রাখবো। হ্যাঁ। তো সেটাই, সবাই কিন্তু পার্লারে আসতে চায় না। তো যারা আসতে চায় না, আপনি তাদের জন্য কিছু একটা টিপস দিন, যাতে তারা কিন্তু ঘরের মধ্যেও নিজের স্কিনকে মেনটেন করতে পারে। তুমি ঘরে যারা যারা ঘরে মেনটেন করতে চাও ওদেরকে আমি বলবো যে তুমি ঘরে ক্লিনজিং স্ক্রাব, তারপর ভালো করে মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করা, ভালো প্যাক লাগানো। যাদের পিম্পলস থাকে ওদেরকে আমি স্পেশালি বলবো যে ওরা নিম পাউডার গুলো, অনলাইন নিম পাউডার পাওয়া যায়, বা কোনো স্টোরে গেলে নিম এটা কি পাউডার। স্কিনের জন্য ভালো? হ্যাঁ, যাদের পিম্পলস পিম্পলস দূর আছে, হয়। হ্যাঁ একনে প্রবলেম আছে, ওদের জন্য আমি বলবো নিম পাউডার অনেক ভালো। তোমার যদি ঘরে থাকে অর্গানিক ভাবে, ওইটা তুমি লাগাতে পারো। ওটাও ইউজ করা যায়। হ্যাঁ।
আর আমি বলবো যে তুমি কোনো স্টোর থেকে নেওয়াটা ভালো, কারণ আমরা ডাইরেক্ট গাছ থেকে লাগানো ওটার একটু আর অ্যালার্জি প্রবলেম হ্যাঁ, হয়। ডাইরেক্ট অ্যালোভেরা জেল স্কিনে লাগালে প্রবলেম হয়। আর একটা স্টোর থেকে বা অনলাইন প্রোডাক্ট নিয়ে লাগালে মানে ওইটার মধ্যে একটু কি হয়, অ্যালার্জি মানে অ্যালার্জির প্রবলেমটা হয় না, কারণ এটার মধ্যে কেমিক্যাল থাকে, স্লাইট কেমিক্যাল থাকে। তো ওর জন্য মানে স্কিনে কোনো অ্যালার্জি প্রবলেম দেখা দেবে না। তারপর ঘরে যারা যারা বিটরুট বিটরুট পাউডার খাওয়া, বিটরুট পাউডার লাগানো ফেসের জন্য খুবই ভালো। আর খাওয়া তো আরো ভালো যারা খেতে পারে। আমি নিজেও খাই, আমি নিজেও খাই। আর আমি সবাইকে সাজেস্ট করি যে বিটরুট পাউডারটা খাওয়া অনেক ভালো। তারপর অ্যালোভেরা জুস, আমলা জুস, মানে অ্যালোভেরা জুসটা মানে খাওয়া যায় না, কিন্তু আমি চেষ্টা করি খাওয়ার। আর প্লাস বিটরুট পাউডার স্কিনের জন্য ভালো। ভিতর যদি ঠিক না থাকে, তুমি ফেসে যাবতীয় পুরো স্টোর কিনে এনে লাগালেও ঠিক হবে না, ভিতর ঠিক থাকতেও হবে। জল বেশি করে খাওয়া, জলও খেতে হবে ভালো করে। তারপর যারা ঘরে করতে চাও ওদেরকেও আমি বলবো ঘরে করো, কিন্তু তবুও পার্লারের কাছ থেকে একটু সাজেস্টটা নেওয়া ভালো। পার্লারের যে দিদি থাকে তাদের কাছ থেকে একটু সাজেস্ট নেওয়া। আর আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো যে ঘরে পুজোর আগের থেকে স্টার্ট, যারা যারা করতে চাও সবাইকে বলবো যে ঘরে মিল্ক যদি থাকে, গরুর দুধ, আওয়া দুধ বলে সবাই, ওইটা দিয়ে ফেস ক্লিন করাও যায়। ফেসিয়াল। হ্যাঁ, ফেসিয়ালের জন্য, ক্লিনজারের জন্য এটা বেস্ট। মিল্ক দিয়ে ক্লিনজার, তারপর সুগার, তারপর কফি, তারপর টমেটো দিয়ে স্ক্রাব করাটাও আমাদের স্কিনে অনেক ভালো। যারা টমেটোর থেকে অনেকের অ্যালার্জির প্রবলেম হয়, তো ওদেরকে বলবো সুগার আর মধু দিয়েও স্ক্রাব করা যায় অনেকের স্কিনের জন্য। যারা ডেড স্কিন থাকে, আমাদের ফেসে কি হয়, ক্লিন আপ বা ফেসিয়াল করার পর আমাদের ফেসে ডেড স্কিন গুলো রিমুভ হয়ে যায়, তখন আমাদের ফেস গুলো দেখতে সুন্দর সুন্দর লাগে। অনেকে বলে যে না, তোকে আজকে অনেক সুন্দর লাগছে, তুই কি ফেসিয়াল করিয়েছিস? তো ফেসিয়াল করলে যে সুন্দর মানে হওয়াটা, ওইটাই যে আমাদের ফেস থেকে একটা ডেড স্কিন থাকে ওটা রিমুভ হয়ে যায়, ওটাই। আর 15 দিন পর কি হয়, ওই ডেড স্কিনটা আস্তে আস্তে আবার চলে আসে। হ্যাঁ, তো এটাই একটা বড় প্রবলেম। হ্যাঁ, তো ওর মানে ওই কারণে আমি বলছি যে তোমরা যদি ঘরে করতে চাও তো ঘরে কন্টিনিউ রুটিন মেনটেন রাখবে। ভালো মিল্ক যদি না থাকে, যদি ফেস ওয়াশও থাকে বা ক্লিনজারও থাকে, বা যদি মিল্ক থাকে তাহলে তো আরো ভালো। মিল্ক দিয়ে ক্লিনজার করে মুখ ক্লিন করে তারপর তুমি মধু আর চিনি দিয়ে ভালো করে স্ক্রাব করতে পারো। বা চাউলের যে গুঁড়ি থাকে, চাউলের গুঁড়ি দিয়েও স্ক্রাব করা যায়। আর চাউলের গুঁড়িতে আর কিছু মিক্স না করলেই হবে, ডাইরেক্ট চাউলের গুঁড়ি দিয়ে স্ক্রাব করতে পারবে। বা চালের গুঁড়োর সাথে আর কি মিশাতে হবে? কিছু না, ওই যে চাউলের জল। জল। হ্যাঁ, চাউলের গুঁড়ি আমাদের স্কিনের জন্য অনেক ভালো। কোরিয়ান যে প্রোডাক্ট গুলো দেখবে সব রাইস ওয়াটার, সব রাইস ওয়াটার, রাইস হ্যাঁ স্ক্রাব এরকম হয়। হ্যাঁ, ওইগুলো সব রাইস দিয়ে থাকে। বা টোনার হিসাবে তুমি ওই যে চাউলের গুঁড়ির জল যেগুলো আছে, বা চাউলের যে জল আমরা চাল চাল ধোয়ার পর। ধোয়ার হ্যাঁ। যে জলগুলো থাকে ওটা স্টোর করে রাখতে পারো। এক রাত্র চাউল ভিজিয়ে রাখো, ওই জলটা একটা ক্লিন বোতলে ঢুকিয়ে তুমি তোমার নিজের ফেসে ইউজ করতে পারো। টোনারের জন্য বেস্ট রাইস ওয়াটার। তুমি এটার মধ্যে রোজ ওয়াটারও মিক্স করে লাগাতে পারো। এগুলা ছোট ছোট জিনিস, ঘরে আমাদের অনেক জিনিস আছে কিন্তু আমরা জানি না, কিন্তু বা জানি না, বা অনেকেই জানি না, বা অনেকেই জেনেও কিন্তু ইউজ করে না। গরম দিনে যাদের স্কিন একদম অয়েলি, তাদেরকে আমি বলবো তুমি একবার মসুর ডাল পেস্ট করে লাগিয়ে দেখো, পুরো স্কিন ড্রাই হয়ে যাবে। স্কিনের জন্য যাদের স্কিন বেশি অয়েলি
তাদের জন্য আমি বলবো মসুরি ডালের প্যাক একবার লাগিয়ে দেবো, একদম ড্রাই হয়ে যাবে স্কিন। বা যারা অনেক সোয়েট হচ্ছে তাদের বলবো যে মেকআপ করার আগে তুমি একবার ওই যে একটা টাওয়েলের মধ্যে বরফ নিয়ে পুরো ফেসটাকে ঠান্ডা করে তুমি মেকআপ স্টার্ট করো, তোমার ফেস একদম ঘামবে না। তো এগুলো ছোট ছোট জিনিস অনেকে জানে আর অনেকে জেনে করতে চায় না। ঘরে অনেক জিনিস আছে, টমেটো আছে, চিনি অনেকে আছে। ঘরে জিনিস থাকা সত্ত্বেও কিন্তু মনে করে পার্লারে যাই, পার্লারে গেলে হ্যাঁ কিন্তু বেটার হবে। হ্যাঁ, ওরা ভাবে না, অনেকে আছে যে পার্লারে গেলে এটা আমার কিন্তু ফেসটা, যার উপর ডিপেন্ড করে, হ্যাঁ অনেকে, প্রত্যেকের মনের উপর। হ্যাঁ অনেকে আছে পার্লারে গিয়ে ভাবে যে আমি একদম পরিষ্কার হয়ে আসবো বা আমি একটু সুন্দর হয়ে আসবো। এটা কিছু না, আমার মুখটা ক্লিন হয় যে এটা ফেসিয়াল। কিন্তু ঘরে করা যায়। হ্যাঁ আপনার কথায় কিন্তু এটা স্পষ্ট বোঝা হ্যাঁ, যাচ্ছে যে ঘরেও ঘরে করা করা যায়। যায়। হ্যাঁ, আমি অনেককে সাজেস্ট করি। অনেক 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 ক্লায়েন্ট আছে অনেক সুন্দর, ওর ফেসে কিছু নেই, টেন নেই, তারপর কোনো ডেড স্কিনও দেখতে পাই না তো, বা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো একদমই নেই, একদম ফেস পুরো ক্লিন। তো ওদেরকে আমি সাজেস্ট করি তোমাদের ঘরের প্রোডাক্ট দিয়ে বা ঘরের জিনিস দিয়ে তুমি করো। পার্লারে এসে কোনো কিছু হবে না, তোমার ফেসে এমনিতেই গ্লো আছে, তুমি ঘরে টুকটাক তোমার জিনিস দিয়ে করো, হয়ে যাবে। একটু আগে একটা বোন এসেছে, ওর ফেসে কিছু নেই, আমি ওকে বলেছি তুমি তোমার ঘরের জিনিস দিয়েই করো, তোমার একদম সেন্সিটিভ স্কিন, তুমি ফেসিয়াল টেসিয়াল এখন করো না, অনেক ছোট রয়েছে, একটা এজ থাকে ফেসিয়ালের। এজটা মেনটেন করা কিন্তু অনেক হ্যাঁ অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ অনেকে দেখা যায় যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু চলে যায় পার্লারে। হ্যাঁ, তো আমার এখানে আসে, তো আমি মানে ছোট ছোট বাচ্চারাও আসে। হেয়ার স্ট্রেটনিং এর জন্য, এরপর থ্রেডিং এর জন্য হ্যাঁ ছোট ছোট বাচ্চারাও কিন্তু চলে যায়। আসে, তো ওদেরকে আমি বলি ক্লাস যে 8, 9, 10 এ পড়ে ওরা কিন্তু চলে যায়। হ্যাঁ, আমি ওদেরকেও বলি যে তুমি জিজ্ঞেস করি তুমি কোন ক্লাসে পড়ো। বা আমার একটা স্টুডেন্টের মেয়েও আছে, তো ওর স্বাস্থ্য খুব ভালো লাগে, তো ওর মাকে আমি বলি যে তুমি এখন কেমিক্যাল গুলো ওর স্কিনে লাগাবে না, ওর জন্য ওর ফেসটা এখনো জনসনস বেবি ক্রিম এগুলো লাগানোর স্কিন, ওর স্কিন অনেক সুন্দর। তুমি কেমিক্যাল লাগানোর সাথে সাথে কি হবে, আস্তে ধীরে স্কিনটা ডাল হয়ে যাবে, মেকআপ করলে স্কিন ডালও হয়ে যায়, তখন আমরা ক্লিন আপ বা ফেসিয়াল করে এটা আবার ঠিক করি, ইমপ্রুভ করি। ফেসিয়াল অনেকে ভাবে যে ফেসিয়ালটা ভালো না, ভাবে যে ফেসিয়াল করলে মুখ নষ্ট হয়ে যায়, তো ওদেরকে আমি এটাই বলবো যে ফেসিয়াল আমাদের স্কিনের জন্য অনেক ভালো, আমাদের ফেসের যে শেপ গুলো আছে ওইটা মেনটেন থাকে। আমাদের ফেসের যে স্কিন গুলো আছে ওগুলো কি হয়, লুজ হয়ে যায়, একটা দিন এমন আসে স্কিনের ফেসের যে স্কিন গুলো আছে ওগুলো লুজ হয়ে যায়। তো আমরা ফেসিয়ালের একটাই কাজ, স্কিনটাকে টাইট করা, স্কিনটাকে একটা শেপ দেওয়া, আর স্কিনে গ্লো আনা। তো বা একটা যদি ফেসে যদি টেন পড়ে যায়, টেন গুলো রিমুভ করা, টেন রিমুভ করা যায়। তো ফেসিয়ালের এইটাই কাজ। ফেসিয়াল করলে যে স্কিন নষ্ট হয়ে যায়, স্কিন লুজ হয়ে যায়, এরকম কোনো কিছু না, স্কিন টাইট হয়। মান্থলি করলে ওই স্কিনটা, যেরকম আমরা যেমন আছে আমাদের থ্রেডিং, একবার উঠানোর পর কি হয় আবার উঠে যায়, যার যেমন গ্রোথ। অনেকে ভাবে যে থ্রেডিং করলে বেশি করে উঠে, এরকম হ্যাঁ, কিছু না, তো যে যার যে গ্রোথ ওইটাই হবে। তো সেম ফেসিয়াল করলে স্কিন সুন্দর হয়, মান্থলি এটাকে মেনটেন আমরা রাখি যে স্কিনটা আমার যেরকম আছে ওইভাবে থাক, মেনটেন করি। সেম স্পা, স্পা করলেও ভালো। আমাদের যে এখনের যে ওয়েদার অনেক গরম, আমাদের অনেক ধুলো, তো এই ধুলো গরমের মধ্যে আমাদের চুলগুলো নষ্ট হয়ে যায়, আমরা অনেক স্কার্ফ দিয়ে এটাকে মেনটেন করার চেষ্টা করি, কিন্তু কি হয় কোথাও না কোথাও পুরো চুলটাতে ধুলো থাকে, ড্যান্ড্রফও হয়ে যায়, আমাদের স্ক্যাল্প ড্রাই হওয়ার পর কি ড্যান্ড্রফ হয়ে যায়। তো স্পা ক্রিম কি করে ড্যান্ড্রফ গুলো রিমুভ করে, তারপরে চুলে যে স্মুথ যেটা আছে আমাদের আগে ছিল ওইটা আবার ফিরিয়ে নিয়ে আসে। আমাদের কি হয়, কিউটিকেল, চুলের যে কিউটিকেল গুলো আছে ওইগুলো ওপেন হয়ে যায়, তখন কি হয়ে যায় আমাদের চুলে দুই আগা বলে বা স্পিটেন্স বলে ওটা এসে যায় চুলে, তখন আবার তুমি স্পিটেন গুলো কাটো, তখন আবার চুল কাটতে যাও, স্পিটেন কাটতে হয়, চুলের দুই আগা কাটা খুবই ভালো, তখন আমাদের চুল লম্বা হয়। অনেকে ভাবে যে না শ্রাবণ মাস কি আষাঢ় শ্রাবণে কাটবো,
অনেক চুল লম্বা হবে, কিন্তু এটা না, মান্থলি চুল কাটাটা খুবই ভালো, একটু হলেও কাটাটা খুব ভালো, তখন চুল আমাদের লম্বা হয় না। হলে কি হয়, চুলের দুই আগা দিয়ে দে, তখন চুল আর লম্বা হতে চায় না, ওইখানেই স্থির হয়ে বসে থাকে। আর সামনে যেহেতু দুর্গাপূজা আছে, তো বিউটি টিপস তো আমরা অনেক পেলাম, হেয়ারের ব্যাপারেও জানলাম আমরা। কিন্তু হেয়ারের ব্যাপারে আমি কিছু ঘরোয়া টিপস জানতে চাই যে আছে না আমাদের চুল পলিউশনের জন্য অনেক রুক্ষ শুষ্ক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা ঘরোয়া কি ইউজ করতে পারি? ঘরোয়া আমি তোমাকে বলবো যে তুমি তো শ্যাম্পু ইউজ করো, হ্যাঁ। ভালো একটা শ্যাম্পু ইউজ করবে। যদি তোমার চুলে ড্যান্ড্রফ থাকে, তুমি ড্যান্ড্রফ ফ্রি শ্যাম্পু ইউজ করবে। তারপর ভালো ব্র্যান্ডের একটা শ্যাম্পু ইউজ করবে। তারপর তুমি একটা ভালো মাস্ক ইউজ করবে, কন্ডিশনার বা মাস্ক। তারপর হলো মাস্ক আমরা চুলের কি করে, কিউটিকেল গুলোকে স্মুথ করে রাখে, তখন আমরা চুলের ড্রাইনেসটা চলে যায়। মাস্ক আর কন্ডিশনার এই দুটোর মধ্যে একটা জিনিস নিলেই হয়। বা সিরাম, অনেকে সিরাম লাগাতে চায় না, ভাবে যে চুল তেল 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 হয়ে যাবে, কিন্তু সিরাম একটু সময় পর ওর তেলটা, যে তেল তেল ভাবটা আছে, ওটা চলে যায়। যখন তুমি চুল মানে কম করবে, তখন কি হয়, চুলে অনেক ভিজা চুলে অনেক দেখবে কম করে, কিন্তু ভিজা চুলে কম করাটা ঠিক নয়, চুল অনেক আসে। তখন আমরা কি করি, সিরাম অ্যাপ্লাই করে কম করি। অনেকে আছে ড্রাই হেয়ারে সিরাম লাগিয়ে দেয়, কিন্তু সিরামের কাজ হলো জটাটা ছুটিয়ে দেওয়া। তো ওই হেয়ার ওয়াশ করার পর তুমি 5 মিনিটস এর লগে মাস্কটা মাসাজ, অনেকে দেখবে কন্ডিশনার যে ইউজ করে বা মাস্কটা যে ইউজ করে, ওটা কি করে লাগানোর 5 মিনিট আর অপেক্ষা করে না, বা 5 মিনিট লাগিয়ে রেখে দেয়। কিন্তু এটার প্যাকেটে হোক বা বক্সের মধ্যে হোক বা যে ডাব্বাটা আছে ওটার মধ্যেও লেখা থাকে যে আমি এটাকে 5 মিনিট মাসাজ করব। চুলের একটা একটা চুলে মানে মাসাজ করার পর অনেককে তো দেখেছি আর লাগানোর পর ধোয় না, তাই নাকি? ওটা নিয়ে সারাদিন চলতে থাকে। না, মাস্ক 5 মিনিট রাখার পর তুমি এটাকে হেয়ার ওয়াশ করতে হ্যাঁ, হয়। হেয়ার ওয়াশ করে তুমি একটা ভালো সিরাম লাগাবে, লাগিয়ে কম করবে। সিরাম কি ভিজা চুলে লাগানো উচিত? হ্যাঁ, সিরাম ভিজা ভিজা চুলে লাগানো বেটার। তখন ওইটা তুমি, এটা যে কাজ করছে তুমি নিজে বুঝতে পারবে। যখন কম করবে একদম স্মুথলি চলে আসে। চলে যাবে। কিন্তু ড্রাই চুলে লাগালে কি হয়, কোনো এটার কোনো কাজ বুঝতে পারবে না। আর সামনে তো গরমকাল আমাদের শেষের পথে, দুর্গাপূজার পর আস্তে আস্তে আমরা শীতকাল কিন্তু এসে যাবে। আর শীতকালের সমস্যা হলো স্কিন ড্রাই হওয়া, সেই ব্যাপারে আপনি কি বলবেন, কি টিপস দিবেন? শীতকালে আমি বলবো যে একটা ভালো মিস্ট বা রোজ ওয়াটার, মিস্ট পারো না, রোজ ওয়াটার, গুলাবেরি, আরো অনেক ধরনের ব্র্যান্ড আছে। একটা ভালো রোজ ওয়াটার ইউজ করো, একটা ক্রিম বেস ময়শ্চারাইজার, নিভিয়া সফট ময়শ্চারাইজারও আছে। তারপর আরো আছে তোমার অনেক আরো ব্র্যান্ডের আছে, মামা আর্থ আছে, আরো বহুত আছে। মানে ক্রিম বেস হতে হবে, যেটার মধ্যে অয়েল থাকে। আর গরম দিনে তুমি এমন অয়েল ফ্রি। হ্যাঁ, অয়েল ফ্রি, ক্রিম ফ্রি, এটা জেল বেস ময়শ্চারাইজার হতে লাগবে গরমকালে। আর শীতকালে তুমি এটা দেখবে এটার মধ্যে তোমার ক্রিম বেস ময়শ্চারাইজারটা হলে ভালো। তখন তুমি লাগানোর পর তুমি বুঝবে যে আমার মুখে একটা ময়শ্চারাইজার আছে। একটা ভালো সিরাম বা একটা ভালো ফেস ওয়াশ, বা ফেস ওয়াশ না ইউজ অনেকে আছে করলে কি হয়, স্কিন ড্রাই হয়ে যায়। তো আমি ওদেরকে সাজেস্ট করবো একটা ভালো ক্লিনজার ইউজ করো, যেটার মধ্যে একটু অয়েল থাকে। বা তুমি, অনেকে আছে ক্লিনজার ইউজ করে না বা ফেস ওয়াশও ইউজ করে না, আমি ওদেরকে সাজেস্ট করবো তোমরা কোকোনাট অয়েল দিয়ে মুখ ক্লিন করতে পারবে। বাইরের প্রোডাক্ট মানে ওই প্রোডাক্ট গুলো না লাগিয়ে তুমি ডাইরেক্ট করতে পারো, যে কোকোনাট অয়েল আছে, কোকোনাট অয়েল দিয়ে তুমি মুখের মেকআপ বা মুখ ক্লিন করতে পারো। এটা স্কিনের জন্য হার্মফুল না? না, ভালো। ভালো। তো এখন আমরা চলে এসেছি আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে। দিদিকে আজকে আমরা কাছে পেয়ে অনেক বেশি উপকৃত হয়েছি, অনেক কিছু দিদির কাছ থেকে আমরা আজকে জানতে পেরেছি। আশা করছি আমাদের দর্শকরাও অনেক উপকৃত হয়েছেন, অনেক কিছু জানতে পেরেছেন দিদির কাছ থেকে।
তো দিদি, তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান সময় আমাদের বাতায়ন ডিজিটালের টিমকে দেওয়ার জন্য। যারা যারা এত সময় ধরে আমাদের এই ভিডিওটাকে দেখছেন, আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর চোখ রাখুন বাতায়ন ডিজিটালের পর্দায়। ধন্যবাদ। বাতায়ন ডিজিটাল টিমকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। আর আমার পার্লার যদি আপনারা ভিজিট করতে চান, কালাইন সৎসঙ্গ মন্দিরের পাশেই আমার পার্লারটি আছে, বি পারফেক্ট মেকআপ স্টুডিও। অ্যান্ড আমার ফোন নাম্বার হলো 7002676949। ধন্যবাদ।